হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। নাফিসাদের বাড়ি এসেছে 2 দিন হয়েছে। রথির এই বাড়িতে দম বন্ধের মতো লাগছে। আরেকজনের ঘাড়ের উপর বসে খাওয়াটা একদমই তার বিবেকে সায় দিচ্ছে না। তার উপর নাশিদেরও 2 দিন ধরে দেখা নেই। কথা বলা তো দূর, মহারাজা একদম গুম হয়ে গেছে। ঘুমানোর আগে মায়ের দেয়া কষ্টে কাঁদে, আর নাশিদের দেয়া ব্যথার তীব্রতা তো আছেই। পরের দিন নাশিদ ওর বাসা থেকে জামাকাপড় সহ খুঁটিনাটি এনে দিয়েছে, তাও দেখা করেনি। তবে রথি কোচিং ছাড়েনি। নাশিদদের বাসা থেকে দূর হলেও রোজ বাস ধরে তাকে কোচিং যেতে হয়, আবার আসতেও হয়। ভেতরটা তার দুঃখে জর্জরিত হয়ে যাচ্ছে, মাকে আর নাশিদকে ছাড়া। এমন কি করেছে যার জন্য নাশিদ তার সঙ্গে দেখাই করছে না? নাফিসাকে জিজ্ঞেস করলে বলে নাশিদ অনেক রাত করে বাড়ি ফিরে, আর ও যখন বাসা থেকে বের হয় তার আগেই রথি কোচিং এর জন্য চলে যায়। রথি মাথা নিচু করে শুধু শুনত। নাফিসা রথির মন খারাপ দেখে রথিকে একপাশ থেকে জড়িয়ে বলে, রাগারাগি হয়েছে বুঝি? আরে টেনশন নিস না, আমার ভাই মাঝে মধ্যে খ্যাপা হলেও ঠান্ডা হলে দেখবি তোকে চোখে হারাবে। কেন রেগে আছে আমি তাই তো বুঝছি না নাফু। আমার কিচ্ছু ভালো লাগছে না, কাদো কাদো গলায় বলল রথি। ঠিক আছে, আজ জেগে থাকিস, কাল তো তোর কোচিং অফ। রথি মাথা নাড়ায়। নাফিসা রথির চোখ মুছে দিয়ে বলে, তাহলে তো হয়েই গেল। কাঁদিস না রথি, তোর মতো স্ট্রং মেয়ে কেঁদে বুক ভাসালে চলে? এখন যা তো ফ্রেশ হয়ে রেস্ট কর। আমি নিচে যাই, মা ডাকছে। রথি মাথা নাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। নাফিসা এদিকে নিচে নামতেই দেখল তার মা কেমন দৌড়াদৌড়ি করছে। নাফিসা সিঁড়ি বেয়ে নামতে নামতে মায়ের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার মা, এভাবে এত দৌড়াদৌড়ি হচ্ছে কেন? মনিকা থেমে যায়। তার চোখে মুখে খুশির আভাস। নাফিসা কিঞ্চিত ভ্রু কুঁচকাল। মনিকা নাফিসার সামনে এসে হাসি খুশি স্বরে বলে উঠল, আমার চাচাতো ভাইয়ের মেয়ে অর্পিতার কথা মনে আছে? অর্পি আজ আমাদের বাড়ি আসছে, থাকবেও কিছুদিন। নাফিসার হাসি মুখটা নিমিষেই ফুস। নাফিসা নরমালি বলল, হুট করে আসছে যে? আমি বলেছি আসতে। এছাড়াও ভাইও একদিন বলেছিল অর্পিতা আসার জন্য জেদ ধরেছে। আমি ভাবলাম আসুক, কিছুদিন থেকে যাক। নাফিসা ছোট করে কি ওহ ই বলল। মনিকা থাকল না, দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। নাফিসা কিছু বিস্কুট আর শরবত নিয়ে উপরে চলে এলো। এতক্ষণে রথিও ওয়াশরুম থেকে বেরিয়ে গেছে। নাফিসাকে দেখে বলল, এসেছিস? আন্টি কি বলল? নাফিসা কথা ঘুরিয়ে বলল, ও কিছু না। জিজ্ঞেস করল রথির খেয়াল রাখছি কিনা। দেখ, আমায় দিয়ে তোর জন্যে শরবত পাঠালো। মিথ্যা বলার কারণ সে চায় না অর্পির কথা উঠিয়ে নিজের মেজাজ খারাপ করুক। রথি মুচকি হেসে বিছানায় বসতে বসতে বলল, তোরা আমায় লিনি করে দিচ্ছিস রে নাফু। আমি সত্যি আর এখানে থাকতে পারছি না। প্লিজ আমায় ছেড়ে দে, ঠাটিয়ে এক চড় মারব তোকে। তোর এসব ফর্মালিটি অন্যদের সাথে দেখা কিন্তু আমার বেলায় চলবে না। আমার কথা কি বলছি, ভাইয়ের সামনে একবার এ কথা উচ্চারণ করেই দেখা না। রামধোলাই খাবি? রথি মুখটা ছোট করে ফেলল। নাফিসা এক প্রকার জোর করেই শরবত খাইয়ে দিল, সাথে বিস্কুটও। এদিকে রথি প্রতিনিয়ত অস্বস্তিতে মরছে। সন্ধ্যায় রথি নাফিসার সাথে নিচে আসে। সোফায় বসে টিভি দেখছিল, তখনই নাশিদ সদর দরজা দিয়ে প্রবেশ করল। রথির সেদিকে চোখ যেতেই নির্বাক হয়ে তাকিয়ে রইল। 2 দিন পর দেখল এই মানুষটাকে। দেখার তৃপ্তি যেন মিটে না। নাশিদকে সামনাসামনি দেখার জন্য কত কিছুই না করেছিল সে। 2 দিন তৃষ্ণার্ত হয়েছিল এক পলক দেখার জন্য, অথচ সেই মানুষটাই তার সামনে, আর কি লাগে। নাশিদ রথির দিকে এক পলক তাকিয়ে উপরে চলে যায়। রথি কিছুক্ষণ উপরের দিকে তাকিয়ে টিভি দেখায় মনোযোগী হয়। রথিকে অবাক করে দিয়ে কিছুক্ষণ বাদেই নাশিদ চলে আসলো একটা অ্যাশ কালারের টি শার্ট আর সাদা ট্রাউজার পরে। নাশিদকে দেখে রথির যেন হুশ উড়ে গেল। এই ছেলে যাই পরে সেটাই তাকে স্যুট করে। এত সুদর্শন ছেলে। রথির তো ইচ্ছে করছে কাজল এনে কানের পিছে টিপ লাগিয়ে দিতে, যেভাবে তার মা ছোটবেলায় পরিয়ে দিত। প্রতিবার টিপের সাথে বলে উঠল, আমার রথিপরীর যাতে কারো নজর না লাগে। মাশাআল্লাহ, আমার মেয়েটা।
রথির ইচ্ছে করছে নাশিদকে কালো টিপ দিয়ে আহ্লাদি কণ্ঠে বলতে, আপনার উপর যেন কারো নজর না লাগে পুলিশম্যান। আপনি শুধু আপনার রথের মন পুরুষ। লিভিং রুমে এসে নাশিদ ঠিক রথির পাশে বসল। রথির বাহুর সঙ্গে নাশিদের বাহু লাগতেই রথি খানিক কেঁপে উঠল। কিন্তু নাশিদের কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না। নাফিসা তো গানের সঙ্গে তাল মিলিয়ে গান গাইছে, আর এদিকে রথি অস্বস্তিতে ভুগছে। নাফিসা ডান পাশের সারির সোফাতে, খানিকটা দূরে ওদের থেকে। রথির অস্বস্তি লাগলেও একটা সৎ সুযোগ পেল, আর তা হল নাশিদের সঙ্গে কথা বলার। রথি আধো আধো স্বরে বলল, 2 দিন কোথায় ছিলেন আপনি? বাসা অবধি পৌঁছে দিয়েই আপনার কাজ শেষ? আমি কেমন আছি, কি করছি সেটা জানার ইচ্ছা হলো না? কি দোষ ছিল আমার যার জন্য আমার সাথে এমন অবিচার করেছেন? ওই 3rd ক্লাস ছেলেটার কথা আগে বলনি, এটাই তোমার দোষ। নাশিদ মৃদু সুরে বলল। রথি আরও কিছু জিজ্ঞেস করতে নিবে তার আগেই নাশিদ উঠে অন্য সোফায় গিয়ে বসল। ঠিক তখনই মনিকা আসল। রথি গোল গোল চোখে একবার নাশিদের দিকে তো আরেকবার মনিকার দিকে তাকাল। মনিকা হাসি মুখে নাশিদকে বলল, নাশিদ বাবা এসেছিস তুই? আজকে আসছে বলতো? নাশিদ মনিকার কথা বুঝতে না পেরে ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিপাত নিক্ষেপ করল মনিকার পানে। রথি নিজেও একইভাবে অবাক। কার কথা বলছেন উনি? এদিকে মনিকার কথা শুনে নাফিসারও গান গাওয়া বন্ধ হয়ে গেছে। এতে যেন রথির খটকা বেড়ে গেল। বুঝিসনি তাই তো? অর্পি আসছে। এতক্ষণে চলে এসেছে মনে হচ্ছে। নাশিদ চট করে উঠে দাঁড়াল। রথি নাশিদের দিকে চেয়েও তাকাতে পারল না, কারণ এই বজ্জাত মহিলা রথির দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত নিক্ষেপ করে আছে। মনিকা এবার মুখে কৃত্রিম হাসি নিয়ে রথিকে উদ্দেশ্য করেই বলল, আশা করছি রথি নিজের ঘরে যাবে। মেহমান আসছে তো, তোমার ভালো নাও লাগতে পারে। রথি প্রথমে উত্তর দিবে কিনা বুঝল না। তবে রথি প্রথম থেকেই এই মহিলাকে সহ্য করতে পারে না। রথির কাছে কথাগুলো অপমানজনক লাগলেও সেটা উড়িয়ে দিয়ে ভাবল কিছু মানুষের রোগী ব্যাকা করে কথা বলা। তাই বিষয়টিকে সুন্দরভাবে গুছিয়ে হাসি দিয়ে বলল, সমস্যা নেই আন্টি। আপনার সমস্যা হলে আমি চলে যাচ্ছি। বলেই রথি উঠে দাঁড়ায় এবং কিছু না বলে সিঁড়ি বেয়ে উঠে চলে যায়। নাশিদ রথির যাওয়ার পানেই তাকিয়ে আছে, কিন্তু তার মায়ের জন্য কিছুই বলতে পারছে না। মনিকাও নাশিদের দিকেই তাকিয়ে। সে নাশিদের দৃষ্টি বোঝার চেষ্টা করছে। মনিকা এবার রথিকে আরও কিছুটা শুনিয়ে বলল, বাবা নাশিদ, অর্পি তো চলেই আসছে। যাও গেটে গিয়ে দাঁড়াও, অর্পি খুশি হবে। আমি টায়ার্ড মা। বলেই নাশিদ ডাইনিং টেবিলের সামনে গিয়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেয়ে নেয়। রথি ততক্ষণে উপরে গিয়ে সবটা বোঝার চেষ্টা করতে লাগে। এই অর্পিকে সেটা সে দেখেই ক্ষান্ত হবে। নাশিদ পানি খাওয়া শেষ করে লিভিং এ যাওয়ার আগেই সদর দরজা থেকে একটি মেয়ে ছুটে নাশিদের কাছে গেল এবং কোনো কথা ছাড়াই তাকে জড়িয়ে ধরে। নাশিদ আর মেয়েটিকে একসাথে এভাবে দেখে রথির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মুহূর্তের জন্যে সে ভাবতে ভুলে গেল। বুকের বা পাশটাও কেমন চিনচিন করছে তার। চোখের কোণও ভিজে গেছে মুহূর্তেই। এই দৃশ্য যেন তাকে প্রাণহীন করে তুলেছে। রথির ভাবনার মাঝেই মেয়েটি বলে উঠল, ফাইনালি ফাইনালি নাশিদ, তোমায় আমি পেলাম। তোমার এই অর্পি কতদিন তোমার অপেক্ষায় ছিল জানো? এবার আর কোথাও যেতে দিব না তোমায়। দরকার হলে আমার সঙ্গে সারা জীবনের জন্য বেঁধে রাখব, বুঝলে? মেয়েটির কথাবার্তায় রথির বুঝতে বাকি রইল না এটাই অর্পিতা। অর্পির কথায় রথির চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়ল। প্রিয় মানুষের সঙ্গে অন্য একটা মেয়েকে দেখা বুঝি এতটাই কষ্টের? কেউ যেন বারংবার তীর মেরে তার ভেতরটাকে ক্ষতবিক্ষত করে ফেলছে। নাশিদ তৎক্ষণাৎ নিজের থেকে অর্পিকে ছাড়িয়ে নিল। নাশিদ রুদ্ধ কণ্ঠে বলল, মাথা কি তোমার গেছে? এগুলা কোন ধরনের ফাইজলামি? কোথায় কি করতে হয় জানো না? তুমি কি নার্সারির বাচ্চা? আহা, এতটুকুর জন্য এমন বিহেভ করছো কেন বলো তো? এই ফুপি, তোমার ছেলেকে কিছু বলবে? নাফিসার দৃষ্টি তখনই উপরের দিকে গেল। রথি নাশিদদের দিকে তাকিয়েই চোখের জল ফেলছে। নাফিসা একবার ওদের দিকে তাকিয়ে সিঁড়ির দিকে দৌড় দিল। উপরে যেতে যেতে ততক্ষণে রথি রুমে চলে গেছে। নাফিসা সেখানেই রেলিং এর সাথে হেলান দিয়ে বসে পড়ল। আপনমনে বলে উঠল, তোকে যেটা থেকে দূরে রাখতে চেয়েছিলাম তুই সেটারই মুখোমুখি হলি। আল্লাহ জানে এই অর্পি স্নেক কোনো ঝামেলা পাকায়। তোদের এই মানবিমান আমারই যে ভালো লাগছে না। রাত 9টার মধ্যেই ওদের ঘরে খাবার পৌঁছে দেয়া হল।
খাবার খেয়ে রথি নাফিসার ঘর থেকে বের হতেই অর্পির মুখোমুখি হল সে। এক সুন্দরী মেয়েকে নাফিসার ঘর থেকে বের হতে দেখে অর্পিও খানিকটা অবাক হল। রথির পা থেকে মাথা অবধি দেখে নিল। রথি পাশ কাটিয়ে যেতে নিলেই অর্পি রথিকে থামিয়ে বলল, তুমি কে? নাফিসার ঘরে কি করছ? রথি কি বলবে বুঝে উঠতে পারল না। তখনই নাফিসা এসে বলল, ও আমার বান্ধবী আপু রথি। ও আচ্ছা, তুমি এখানে যে? হ্যাঁ, ফ্রেশ হয়ে তোমার ভাইয়ের রুমে যাচ্ছি, দেখি কি করছে মশাই। অফিসার তো সবসময় বিজি থাকেন, হেসেই বলল অর্পি। রথি এক পলক অর্পির দিকে তাকিয়ে বুঝল অর্পিও কম সুন্দরী না। পরমুহূর্তে নাশিদের ঘরের কথা শুনে রথির মাথা নিচু করে ফেলল। অর্পি নাশিদের ঘরের সামনে গিয়ে দরজা কয়েকবার ধাক্কালেও নাশিদ দরজা না খুলে বলল, ডিস্টার্ব করো না অর্পি, কাজ করছি। নাশিদের রুদ্ধ কণ্ঠস্বর শুনে অর্পি আর নাশিদকে বিরক্ত করার সাহস পেল না। যতই হোক, নাশিদ তার কাজ নিয়ে অনেকটা সেন্সিটিভ। সে তার কাজে কাউকেই চিনে না। অর্পি তাই কিছু না ভেবে আবার ক্যারিডোর পার হয়ে সিঁড়ির দিকে চলে গেল। নাফিসা রথিকে কাঁধ দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলে, সুযোগ তোর সামনে, যা গিয়ে কথা বল, আমি এখানে দাঁড়িয়েছি। রথি প্রথমে যেতে না চাইলেও নাফিসা রথিকে ধাক্কিয়ে ধুক্কিয়ে পাঠাল। রথি কাপা কাপা পায়ে নাশিদের রুমের দিকে যেতে লাগল। মনের ভেতরে হাজারো ভয় অস্বস্তি তাকে ঘিরে ধরেছে।